শুভ সকাল, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে। প্রতিদিনের আমাদের এই আয়োজন আপনাদের সকালটাকে রাঙিয়ে দেওয়ার জন্য। আর একজন অতিথি আছেন যার জীবন গল্প আমরা শুনবো আজকে, এবং তিনি কি করেছেন, সামাজিকভাবে কি অবদান রেখেছেন সেই কথাগুলো শুনবো, আপনাদেরকে অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করব। আর দ্বিতীয় ঘন্টায় তো প্রতিদিনের মতো সঙ্গীত আয়োজন রয়েছেই। আর আমরা আজকে আপনাদের সাথে রয়েছি, আমি নন্দিতা, কিবরিয়াও থাকছি। শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে। গল্প হবে, গান হবে এবং নিশ্চয়ই সময়টা খুব ভালো কাটবে। তো আজকে প্রথম ঘন্টায় যিনি আমাদের সঙ্গে রয়েছেন তিনি সাংবাদিক এবং লেখক পঙ্কজ মণ্ডল। চলুন তাকে আমরা জানার চেষ্টা করি। শুভ সকাল। শুভ সকাল। লেখক এবং সাংবাদিক, এই পরিচয়টা কেমন লাগে আপনার, নিজের কাছে কেমন লাগে? আমার কাছে সত্যিকার অর্থে খুবই গর্বের বিষয়। আচ্ছা, পরিচয়টা বহন করে আমি নিজেকে গর্বিত মনে করি। আপনি খুব সচেতনভাবেই এই পরিচয় চেয়েছিলেন ছোটবেলাতে, বা যদি বলি যে এই পেশাতে? চাওয়াটা আমাদের, প্রত্যাশাটা ছিল অন্যরকম। আমি একজন লেখক, কবিতা লিখতাম ছোটবেলা। তো কবিতা থেকে এই জীবনের শুরু। তো একটা সময় এসে আমি বিভিন্ন মিডিয়ায় লিখতে শুরু করলাম, ফিচার আর্টিকেল। কত বছর বয়সে সেটা? 90-এর দশক থেকেই লেখালেখি করেছি। তখন আপনি কিসে পড়ছেন? এই জায়গাটা বলতে গেলে আমি আপনার এই প্রশ্নের উত্তরটা আসলে কিভাবে দিব জানি না। আমার একাডেমিক কোনো শিক্ষা নেই বললে চলে। সেটাতে ইতস্তত বোধ করার কিছু নেই। প্রাথমিক পর্যায়ে প্রাথমিক স্কুল শেষ করেছি। আচ্ছা, এরপরে আর যাওয়া হয়নি। ক্লাস 5-এ থাকতেই আপনার লেখাপড়াটা বন্ধ হয়ে গেল, কারণটা কি ছিল? মানে গল্পটা কি আসলে? আসলে গল্পটা খুবই হতাশার, দুঃখেরও। আমি সংসারে বড় ছেলে। তো আমার বাবা একজন সাধারণ কৃষক। তো সংসারে তখন আমাদের অনেক অর্থনৈতিক টানাপোড়েন ছিল, নানা সমস্যা। স্কুলে ভর্তির ফি আমি দিতে পারিনি, যে কারণে একদিন আমাকে স্কুল থেকে চলে আসতে হলো। স্কুলে ভর্তির ফি দিতে পারেননি বলতে এটা কি ক্লাস 6-এ ওঠার জায়গা থেকে নাকি প্রাথমিক স্কুল? 6-এ ওঠার সময়। তো আমাদের এক প্রতিবেশী ছিল ধনাঢ্য একজন অর্থবিত্তশালী। আমার বাবা ওনার কাছে গিয়েছিলেন যে আমার ছেলেটাকে ভর্তি করতে পারছি না, যদি কিছু সহযোগিতা করা যেত। আচ্ছা। তো উনি বললো যে ওনার দুটো গাভী আছে, যদি রাখে, গরিব মানুষের ছেলে লেখাপড়া শিখে কি হবে, বললো যে ওকে আমাদের বাড়িতেই রেখে দেন। তো আপনি কি করলেন? মানে এরপরে কি হলো? মানে সংসারেই লেগে গেলেন পুরোপুরি, বাবাকে হেল্প করতে, কৃষিকাজ করতে, নাকি লেখাপড়ার প্রতি আগ্রহ ছিল? কারণ আপনি তো সব পেশায় সাংবাদিক হয়েছেন, লেখক হয়েছেন, শুধু প্রাথমিক বিদ্যা দিয়ে নিশ্চয়ই এটা সম্ভব ছিল না। আমি এরপর জমিতে কাজ করতাম, মানুষের বাড়িতে বাবার সঙ্গে জমিতে কাজ করতাম। আচ্ছা। এরপরে একটা কারখানায় কাজ নিই। কিসের কারখানা ছিল এটা? একটা কাঠের দোকানে। আচ্ছা। এবং রাতে লেখাপড়া করতাম, এভাবেই চলতো আর কি। রাতে লেখাপড়া, কিসের লেখাপড়া করতেন? আমি বিভিন্ন বই পড়তাম, ক্লাসের বই, অর্থাৎ ক্লাস 5-এর পরে যে সাবজেক্টগুলো, হ্যাঁ, ইন্টার পর্যন্ত আমি সমস্ত বইগুলোই পড়েছি। মানে ঘরের মধ্যে বসে বসে পড়তেন, আর মনে হতো যদি আমার স্কুলে বন্ধুদের কাছ থেকে বইগুলো নিয়ে আচ্ছা। পড়তাম। আচ্ছা। এভাবেই পড়ালেখা আমার চলছিল। তো পরবর্তীতে আমার একটা প্রতিজ্ঞা হলো যে আমাকে যে করে হোক লিখতে হবে, পড়তে হবে, জানতে হবে। তো আমি নিজে 1992 সালে আলোর ভুবন নামে একটা লাইব্রেরি, একটা গ্রন্থাগার প্রতিষ্ঠা করি। কোথায় সেটা? এটা চিতলমারিতে, আমার প্রত্যন্ত গ্রামে শ্যামপাড়ায়। তো ওখানেই অনেক বই পেয়ে যাই, বইয়ের ভুবনে বা আমার জানার ভুবনে। সেটা তো বেশ বড় হওয়ার পরে, অনেক পরে, 92 সালের কথা বলছেন। 92 সালে। তো আমার যে জানার যে আগ্রহটা, স্পৃহাটা, যে আমাকে জানতে হবে, শিখতে হবে, আমাকে লিখতে হবে, তখন আমার একটা দ্বার উন্মোচন হয়ে যায়। লাইব্রেরি প্রতিষ্ঠা আপনি নিজেই করলেন? আমি নিজে আলোর ভুবন গ্রন্থাগার নামে একটা লাইব্রেরি, আমার নিজের অর্থায়নে। তো পরবর্তীতে আমি কাজ করতে করতে একটা কারখানা থেকে আমি নিজেই এখন একটা কারখানার মালিক। কিন্তু সেটা আমরা অবশ্যই শুনবো, এই যে উত্থানের গল্প। কিন্তু এই যে লাইব্রেরি প্রতিষ্ঠা করলেন, আপনি নিজের অর্থায়নে করলেন, সেটা কিভাবে সম্ভব হলো? আমি যখন একটু বড় হলাম, কাজ করতে শিখলাম, উপার্জন করতে শিখলাম, হাতে যখন টাকা এলো, তখন আমি শুধু লাইব্রেরি না, অনেক কাজের সঙ্গেই সম্পৃক্ত হলাম। সামাজিক, আপনার আত্মমানবতার সেবায়। আমার একটা প্রতিষ্ঠান আছে, ওর বড় অংশটাই আমি সমাজসেবায় ব্যয় করি। ঈদ বস্ত্র, শীত বস্ত্র, লেখক সংবর্ধনা, গুণীজন সংবর্ধনা। আমি আমার নিজের অর্থায়নে প্রায় 10 থেকে 15 জনকে, গুণীজনকে সংবর্ধনা দিয়েছি এলাকায়, যেখানে বাংলাদেশের অনেক বিশেষ ব্যক্তিত্বরা ছিলেন। তো এভাবেই আমার গল্পটা, যে আমার যে প্রাপ্তি, আমার যে চাওয়া উদ্দেশ্য, সেটা আমি এক বিষয়ে সফল, যে আমি সফল হতে পেরেছি।
ক ভাই বোন ছিলেন আপনারা? আমরা 3 ভাই বোন, আমি বড়, 3 ভাই, 2জন ছোট। মানে 5 জনের সংসার আপনাকেই চালাতে হতো, চালাতে অনেক হতো। ছোট অনেক বয়স থেকে। ছোটবেলায় আমি সংসার হাল ধরেছি। আমার বয়স তখন 14-15 বছর। তো আপনি এই যে কাঠের দোকানে কাজ করতেন, মানে কাঠমিস্ত্রি কাজ যেটাকে বলে, ক টাকা পেতেন আপনি পয়সা ওই সময়টাতে কাজ করে? তখনকার সময় আমাকে 600 টাকা মাইনে দেওয়া হতো। 600 টাকা। মাসে। এটা আপনি পরিবারে হ্যাঁ, একবেলা খেতে দেওয়া হতো ওখান থেকে, কারখানা থেকে। এখান থেকে আপনি টাকা জমাতেন, নিজে হ্যাঁ, নিজে টাকা জমাতাম, জমাতেন? সংসারটা চলতো। আমি ওভারটাইম করতাম আর কি, রাতে করতাম। আচ্ছা। আর তো- আপনার ছোট ভাই বোনরা পড়াশোনা করছিল পড়াশোনা তখন? করতো। আচ্ছা। ও, তো এটা কাজ করে আপনি আবার পাশাপাশি ওই একাডেমিক বইগুলো জোগাড় করে পড়াশোনাও করতেন। তো সাধারণত কি হয় যে এই কাঠের কাজ করতেছি, এখানে পয়সা আসতেছে পকেটে, ছোট বাচ্চার, এইগুলোর দিকেই মানুষের মন চলে যায়, আমরা তো এরকমই দেখি। তো আপনার কেন মনে হতো যে না আমার একটু পড়তে হবে, আমার একটু লিখতে হবে? আমার যে ধাক্কাটা এসেছিল যে আসলে আমি স্কুলে যেতে পারিনি অর্থের অভাবে, বা আমার পরিবারের সফলতার অভাব ছিল, বা পরিবারের যে দৈন্যতা। তো এই যে আমার ভেতর যে একটা কাজ করতো যে না, আমাকে যে করে হোক আমাকে শিখতে হবে এবং আমাকে প্রতিষ্ঠিত হতে হবে, আচ্ছা। এইটা আমার ভেতর কাজ করতো। যার জন্য আমি মানে দিনের শেষে রাতেও কাজ করতাম, সারাদিন ডিউটি শেষে ওভারটাইম। হ্যাঁ, ওভার টাইমটা করতাম। তো আচ্ছা। এভাবে একটা সময় বেশ কিছু অর্থ আমার জমা হয়, ওটা দিয়ে আমি নিজেই একটা প্রতিষ্ঠান শুরু করি। লাইব্রেরি? লাইব্রেরির আগে আমি ব্যবসা প্রতিষ্ঠান শুরু করি। ও, মানে নিজেই কাঠের দোকান নিজে। দেন একটা? আচ্ছা তো সেখানে লোকজন নিয়ে আমি কাজ শুরু করে অল্প দিনে একটা সফলতা আসে বেশ। আচ্ছা আচ্ছা। তো যখন আমার হাতে টাকা চলে আসে, তখন আমার যে ইচ্ছাগুলো, যে ছোটবেলা থেকে আমার সামাজিক কর্মকাণ্ড বা এই দায়বদ্ধতা আমাকে খুবই কুকড়ে কুকড়ে খেত। তো আমাকে যখনই আমি অর্থ হাতে এসে গেল, তখনই আমি চিন্তা করলাম যে আমাকে জানা দরকারের জন্য একটা লাইব্রেরি দরকার। তো এটা নিয়ে আপনার মনে হয় না যে মানুষজন হাসাহাসি করবে, একজন কাঠের দোকানদার বা হ্যাঁ, একটা আমাকে অনেকে কাঠমিস্ত্রি? বলেছে, রাইট। আমি যখন সাংবাদিকতা শুরু করি, তা আমাকে অনেকে বলতো যে একটা 5 পাস লোক, তুই কি লিখবি? না, সাংবাদিকতা যেখানে আমি একটু পরে আসতে চাই, কিন্তু আপনি ওই লাইব্রেরির কথা চিন্তা করতেছেন, একজন কাঠমিস্ত্রি, 1992 সাল, তখন তো ইন্টারনেটেরও যুগ না, মানে এগুলো নিয়ে এত প্রশংসা, প্রযুক্তির কোনো ব্যবহার নেই। তো আপনার মানুষজন কি হলো, মানে হাসাহাসি করলো না বিষয়টা নিয়ে আপনি লাইব্রেরি করতেছেন? আমার যে লাইব্রেরিটা, এটার নাম ছিল আলোর ভুবন গ্রন্থাগার। তো এই নামটা আমার দেওয়া। তো প্রত্যন্ত গ্রামের ভেতরে এটা শুধু হাসাহাসি না, আমি অনেক তিরস্কারের শিকার হয়েছি, অনেকে অনেক কিছু বলেছে। তো এই সব বাধা বিপত্তি পেরিয়ে আমি চিন্তা করলাম যে আমি বুঝতাম যে এটার আসলে এর ইয়াটা কি, একটা আলো ছড়ানোর জন্য বা প্রত্যন্ত গ্রামের মানুষকে সজাগ করার জন্য, তাদেরকে জানার জন্য বইয়ের বিকল্প নেই। তো এই ধারণাটা, বদ্ধমূল ধারণা ছোটবেলা থেকে আমার ভিতর ছিল। আমি এমনিতেই পড়ার প্রতি দুর্বল ছিলাম, পড়তাম খুব। তখন কি আপনি বিয়ে শাদী করেছেন 92 হ্যাঁ, সালে? করেছি। তখন- না, তখনও বিয়ে শাদী করেন? আমি 2000 সালে 2000 সালে বিয়ে শাদী করেছেন। মানুষ এই রকম কাজ করে পয়সা জমিয়ে সাধারণত ফুর্তিবাজি করে, আমরা এটা জানি। এবং গ্রামের প্রত্যন্ত অঞ্চলের একটা ছেলে, সে পয়সা জমিয়ে না পড়ার কষ্টটাকে সে অন্য একটা রূপ দিয়েছে এবং সে লাইব্রেরি করেছে আলোর ভুবন নামে। আমরা এখান থেকেই ফিরবো, তার আগে আপনার সম্পর্কে একটু ছোট করে দর্শকদের জানাতে চাই। নন্দিতা। দর্শক, পঙ্কজ মণ্ডল আমাদের সাথে আজকে আছেন। তিনি একজন লেখক ও সাংবাদিক। দেশের আনাচে কানাচের অসংখ্য অজানা ঘটনা ও আলোকিত ব্যক্তিদের নিয়ে বিশেষ ফিচার উঠে এসেছে তার লেখনীতে। তার উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে আকাশের নিচে 200 বছর, মানুষ মানুষের জন্য, চিত্রার চরে আরেক সুন্দরবন, মাঝি নাও ছাড়িয়া দে, মৃত্যু উপত্যকা নারায়ণগঞ্জ প্রভৃতি। কাজ করেছেন দৈনিক সমকাল, যুগান্তর, জনকণ্ঠ, আলোকিত বাংলাদেশ, মানব জমিন সহ দেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকায়। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে কাব্যগ্রন্থ বিবর্ণ সময়, উপন্যাস রহস্যের চোরাবালু, অন্তর্দহন, খবরের ফেরিওয়ালা ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়া বিভিন্ন পত্রিকায় প্রকাশিত 100টি বিশেষ ফিচার নিয়ে আমার সাংবাদিকতার এক যুগ শিরোনামে তার একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। পাশাপাশি বিভিন্ন পত্রিকা ও সাময়িকী সম্পাদনার কাজও করেছেন তিনি। এছাড়াও জ্ঞানের আলো ছড়াতে 1992 সালে তিনি নিজের উদ্যোগে আলোর ভুবন নামে একটি গ্রন্থাগার প্রতিষ্ঠা করেন। 2004 সালে গঠন করেন উপজেলা সাহিত্য পরিষদ। পাশাপাশি সামাজিক, মানবিক ও সাংস্কৃতিক অঙ্গনে তিনি অবদান রেখে চলেছেন প্রতিনিয়ত। আবারও ফিরছি আমাদের আজকের এই অতিথির কাছে। তো কিবরিয়া যেটা বলছিল যে আসলে আমরা অনেককে দেখি যে হয়তো অনেক কষ্টে উপার্জিত অর্থ, অথবা হয়তো কষ্টে উপার্জিত অর্থ না, কিন্তু বেশিরভাগ মানুষই আমাদের সমাজের খুব মুঠিবদ্ধ করে রাখতে চায় সেই অর্থকে, যে আশেপাশের মানুষকে বিলিয়ে দেওয়া বা মানুষের জন্য কিছু করা, এই মানসিকতা নিয়ে আমরা আসলে খুব বেশি মানুষ বড় হই না। তো আপনি এরকম একটা পরিবেশে থেকে আপনি আপনার এত কষ্ট উপার্জিত অর্থ দিয়ে লাইব্রেরি করলেন,
সেই মানসিকতাটা আসলে কোথা থেকে এসেছিল, বা আপনি কি ছোটবেলায় কাউকে দেখে অনুপ্রাণিত হয়েছেন বা কোনো বই পড়ে অনুপ্রাণিত হয়েছেন, বা কিভাবে আসলে মনে হলো আপনার? আমি পড়তাম বিভিন্ন লেখা, তো বইয়ের প্রতি আমার আগ্রহ ছিল, জানার স্পৃহা ছিল, বিভিন্ন লেখকের উপন্যাস, গল্প এগুলো পড়তাম। আমি একদিন একটা গাছের নিচে বসে বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসটা শেষ করেছি। তো এই যে গল্প উপন্যাসের প্রতি যে আগ্রহটা, এটা সবসময় আমাকে তাড়া করতো। আপনি সারাদিন কাজ করে পড়তেন কখন? রাতে পড়তাম আমি। আমার অবাক লাগছে যে আপনি বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা আপনি গাছের ক্লাস নিচে 5 এবং পাস আমি করতে পারেন। এভাবেই মুখস্থ আছে বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা। আমি বলতে পারি যে আজ থেকে প্রায় 200 বৎসর পূর্বে গঙ্গাসাগর হইতে একখানি যাত্রীর নৌকা প্রত্যাগমন করিতেছিল। তখনকার দিনে জলদস্যুদের ভয়ে যাত্রীগণ একত্রিত হয়ে চলাচল করিত। এই শুরু থেকে এভাবে আমার মুখস্থ ছিল বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা। কিন্তু আমার খুব অবাক লাগছে, মানে আমি প্রশ্নটা আমি করতেই চাচ্ছিলাম আপনাকে, আপনি ক্লাস 5 পাস করার সুযোগ পাননি, এই রকম একটা একাডেমিক বিদ্যা নিয়ে আপনি এই ধরনের উপন্যাস, এগুলো আপনার ভালো লাগতো, আপনি বুঝতেন ডিটেইলি? আমি মুখস্থ বলতে পারতাম একটা সময়, তো প্রথম থেকেই শুরু উপন্যাসটা। দিস ইজ গড গিফটেড, নিঃসন্দেহে গড গিফটেড। তো পড়তেন, আপনার ভালো লাগতো, এবং মনে হতো না যে বইগুলো যদি আমার সংগ্রহে থাকতো, এটা নিয়ে যদি একটা বড় লাইব্রেরি করতে পারতাম এরকম? এই বইগুলো আপনি পেতেন কোথায়? বাজার থেকে কিনতেন? বাজার থেকে কিনতাম। আমার একটা বন্ধু ছিল, হুম। ও লেখালেখি করতো, কবিতা। আচ্ছা। ওর কাছে বেশ বই থাকতো, ও পড়ে আমাকে বইগুলো দিত। সেই থেকে আমার বইয়ের প্রতি আরো আগ্রহটা বেড়ে কতগুলো বই দিয়ে লাইব্রেরি শুরু করলেন? 300-র মতো হবে। তখন কোথা থেকে সংগ্রহ করেছিলেন? এর অনেক বই আমি, যেমন বঙ্কিম সমগ্র, রবীন্দ্র সমগ্র, মাইকেল, এইগুলো আমি নিজেই কিনি নিজের টাকায়। না, সেটা কি ঢাকা থেকে কিনে নিয়ে না, গেছেন? এটা খুলনা থেকে, বিভিন্ন জায়গা থেকে কিনেছি, আচ্ছা। আচ্ছা। দোকান থেকে কিনেছি। কিন্তু লাইব্রেরি করার জন্য একটা জায়গা তো দরকার ছিল, জায়গাটা আমি, অ্যারেঞ্জমেন্ট দরকার ছিল। আমার লাইব্রেরিটা একটা ভাড়া জায়গা নিয়ে আমি দীর্ঘদিনই করেছি। এখন আমি, আমার ঘর নেই, আপাতত সবকিছু গুছিয়ে আছে আমার বাড়িতে। দীর্ঘদিন আমাকে ভাড়া টানতে করতে হয়েছে, বহন করতে হয়েছে। তো আমি প্রশাসনের কাছে, স্থানীয় আমাদের যারা আছেন ভূমির মালিক, তাদের কাছে আমি সরকারিভাবে একটা দরখাস্ত করব, আলাপ করেছি। ওই 92 সালের গল্পটা থেকেই আমরা আরো বিস্তারিত জানতে চাইবো আপনার কাছ থেকে। একটা হচ্ছে কি, আপনি যা করেছেন সেটার হয়তো ওইভাবে বাহ্যিক রূপ নাই, কিন্তু নিজেকে মানবিক মানুষের কাতারে তুলে নিয়ে আসা, নিজেকে ওই রকম একটা সীমাবদ্ধতা থেকে, ওই রকম একটা মানে অজপাড়াগা বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্য থেকে আলোকিত মানুষের কাতারে নিয়ে আসা, এটা কিন্তু অসম্ভব রকমভাবে একটা প্রতিষ্ঠানের চেয়েও অনেক বড় কিছু। স্যার, আমরা সেই আপনার আলোর ভুবন লাইব্রেরি প্রতিষ্ঠার গল্প শুনছিলাম, এবং তার আগে কি আপনি লেখালেখি শুরু করলেন নাকি তারপরে? এর আগে থেকে আমি কবিতা লিখতাম, অনেক ছোটবেলা থেকেই। আমি লুকিয়ে লুকিয়ে মাঠে গিয়ে, বাড়ি থেকে অনেক সময় বলতো যে এভাবে সময় ব্যয় করছো কেন, কি করছো? তো এই জন্য আমি মা বাবার চোখ ফাঁকি দিয়ে লুকায় মাঠে গিয়ে, বাগানে গিয়ে লিখতাম। তো সেই যে লেখার অভ্যাসটা, সেটা রয়ে গেছে। তো ওই থেকেই আসলে আমার লেখালেখিতে আসা, বা সেই ধারাবাহিকতাকে ধরে রাখা, আজকে এখানে আসা। খুব সচেতনভাবে সাংবাদিকতায় আসলেন নাকি ঘটনাক্রমে হয়ে গেল? ঘটনাক্রমে হয়ে কি গেল। হয়েছিল একটু বলেন তো ঘটনাটা? এটা 2006 সালের কথা হবে। চট্টগ্রাম স্টেডিয়ামে প্রবীণ সাংবাদিক জহিরুল হকের উপর একটা পুলিশি অ্যাকশন হয়েছিল। তো এটা আমাকে মর্মাহত করেছিল বেশ। যে ভদ্রলোক দাড়িওয়ালা যিনি, উনি কি? হ্যাঁ, হ্যাঁ, এখনো মনে আছে আমাদের। হ্যাঁ। তো আমি ওনাকে নিয়েই, এটা আমাকে দারুণভাবে মর্মাহত করলে, আমি ওনাকে নিয়েই একটা সমকালে একটা প্রতিবেদন করি, একটা মন্তব্য কলাম লিখি, যে এই আমাদের প্রবীণ সাংবাদিককে এভাবে নির্যাতনের যে ঘটনাকে বিস্তারিত লিখি। তো সমকাল সেটা বেশ ফলো আপ করেই সেটা প্রকাশ করেছিল। তো ওখান থেকে আস্তে আস্তে কেমন জানি আমার লেখার প্রতি একটা আগ্রহ বেড়ে গেল। মূলত সমকাল থেকেই আমার উঠে আসা। সমকালে ওখানে লেখা আপনি পাঠালেন এবং তারা সেটা ছাপে, এরকম মন্তব্য। আচ্ছা আচ্ছা। তো এরপর থেকে একটা পর্যায়ে সমকালের একটা বিভাগ আছে, সুরিত সমাবেশ, যারা আত্মমানবতার সেবায় কাজ করে। তো ওই বিভাগের চিতলমারী উপজেলার সভাপতির দায়িত্ব পালন করলাম আমি। তো এখান থেকে একটা কাজ করার সুযোগ এলো, যে মানুষের পাশে গিয়ে সেই অসহায় নিপীড়িত মানুষের পাশে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় সেবা দিতাম, ত্রাণ পৌঁছে দিতাম। তো এখান থেকে যে মানুষের সঙ্গে যে আন্তরিকতা, অসহায় মানুষদের সেই করুণ দুর্দশাগুলো আমি প্রত্যক্ষ করেছি, দেখেছি, এবং তাদের সঙ্গে যে হৃদ্রতা গড়ে উঠেছে, তো
তো এ থেকে এই যে সেবার যে মনোভাবটা আরো বেড়ে গেল। তো এভাবেই আস্তে আস্তে এগিয়ে আসা এবং আস্তে আস্তে লিখি বিভিন্ন পত্রিকায়, লিখতে লিখতে একটা সময় রিপোর্টিংয়ের কাজ শুরু করলাম। আচ্ছা, তো রিপোর্টিং থেকে শুরু করে আমি সম্পাদকীয়, উপসম্পাদকীয়, পরবর্তীতে চিন্তা করলাম যে আমার বই লেখা দরকার। রিপোর্টিং এর জায়গাটা আমি আরেকটু জানতে চাই। রিপোর্টিং এর জায়গায় আপনার বিভিন্ন রকমের অভিজ্ঞতা আছে। আপনি তখন ব্যবসায়ও করছেন, মানে কাঠের ব্যবসায়ী করছেন তখন? এখনো আছে আমার ব্যবসা। আচ্ছা, তো কাঠের ব্যবসা নাম কি আপনার? মেট্রো ফার্নিচার। মেট্রো ফার্নিচার। তো মেট্রো ফার্নিচারের দোকান ওটা চালাচ্ছেন আপনি, পাশাপাশি আপনি সাংবাদিকতা করছেন। তো এটা কি আপনার কর্মচারীরা জানতো বা আপনার আশেপাশের এলাকার লোকজন জানতো? বিষয়টা হচ্ছে এরকম, আমি 2006 সালে আমি নিজেই কম্পিউটার নিয়ে সেই প্রত্যন্ত গ্রামে সাংবাদিকতা শুরু করি। তখন হাতে গোনা হয়তো ব্যবসায়িক দু একটা কম্পিউটার ছিল। আচ্ছা। এর পিছনে আমার অনেক ইনভেস্ট আছে, আমি যে লেখালেখি, সাহিত্য চর্চা, সাংবাদিকতার পেছনে। হ্যাঁ। আমি তখনই একটা কম্পিউটার নিয়ে নিজেই কাজ শুরু করি, লেখালেখি এবং আচ্ছা। ক্যামেরা নিয়ে। নিজে ক্যামেরা কিনেছেন, নিজে হ্যাঁ, কম্পিউটার? কম্পিউটার কিনে, এবং এর জন্য আমি কোনো প্রশিক্ষণ নিয়ে নেই, নিজেই কম্পিউটার কিনেই নিজেই হ্যাঁ, চালাতে নিজে আমার চালাতে সমস্ত চালানো শিখেছেন। কার্যক্রম শুরু করি। আচ্ছা, তো এর তো রিটার্ন আসতো না তো? না, আমি কারো কাছ থেকে কারো কাছ থেকে না, আপনি প্রতিষ্ঠানে লিখছেন। আমরা জানি যারা কন্ট্রিবিউটর হিসেবে কাজ করেন বিভিন্ন জেলাতে, জেলা প্রতিনিধি যাদেরকে আমরা বলি, তারা যে পরিমাণ পয়সা পান পত্রিকা থেকে বা বিভিন্ন গণমাধ্যম থেকে, এটা দিতে তো আসলে তাদের সেভাবে চলে না। তো আপনি কম্পিউটার কিনছেন, আপনি হচ্ছে ক্যামেরা কিনছেন, ইনভেস্টমেন্ট তো আছে, রিটার্ন কিন্তু আসতো আপনার? return কি না, আসতো? এসব আমার ব্যবসা প্রতিষ্ঠানের টাকা। আমি ব্যয় করেছি অনেক জায়গায় গিয়ে, দেখেছি যে বিভিন্ন মানুষ নানা সমস্যা আছে, আমার প্রতিষ্ঠানের টাকাই ব্যয় করি আমি। ঈদের সময় ঈদ বস্ত্র দিই, শীত বস্ত্র, এই যে অনুষ্ঠানগুলো সেগুলো করি, তো এগুলো সামাজিক আমার কর্মকাণ্ডের জন্য, কিন্তু আপনার রিপোর্টিং এর রিপোর্টিংয়ের জায়গাটার ব্যয়টাও কথা আমার বলছি। প্রতিষ্ঠান থেকে চলে, তো সম্পূর্ণ ব্যয়। কি আশায় বা কি আশা, ক্ষুধা এই থেকে আমি আসলে অনেক করতেন? মানুষকে তুলে ধরতে পেরেছি, অনেক মানুষ, আলোকিত মানুষ আছে গ্রামে, তাদের কথা বলতে পেরেছি। Oh, that's fine. এটা আমার অনেক প্রাপ্তি, আনন্দ লাগে এটা। কত বছর হলো আপনার সাংবাদিকতা? সাংবাদিকতার 15-16 বছর হবে, একদম Beautiful. বের করেছি তো 2 বছর আগে। তো আপনি এটা করতে গেলে 2004 সালে বোধহয়, না 2004 না 14 সালে। 2014? 14 সালে আমি আহত হই, সন্ত্রাসী হামলার শিকার হই। এটা কি ছিল, ঘটনাটা কি ছিল একটু বলুন? ঘটনাটা ছিল নির্বাচন কেন্দ্রিক। তখন অস্ত্রশস্ত্র নিয়ে বিভিন্ন লোকজন মারপিটে অংশ নেয়, তো তাদের আমি ছবি নিতে যাই। তাদের হাতে অনেকের হয়তো বিভিন্ন দেশীয় অস্ত্র, বিভিন্ন অস্ত্র ছিল। তখন ওরা এসে আমাকে বিভিন্ন জায়গায় উপর্যুপরি কুপিয়ে আহত করে, এইসব এই যে রামদার কোপ সারা শরীরে। ও, তো আমি দীর্ঘদিন হাসপাতালে ছিলাম। পরবর্তীতে আমার চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আমার চিকিৎসা খরচ বহন করা হয়। ওকে। আপনার এলাকায় আপনাকে সবাই চেনেন, বিদিত সাংবাদিক বা থাকে না যেরকম যে পরিচিত সাংবাদিক? হ্যাঁ, মোটামুটি চেনে। প্রেস ক্লাব সভাপতি ছিলাম দীর্ঘদিন। খুলনাতে? না, আমার ওখানে। আচ্ছা। চিতলমারি। এই গত মাসে আমার মেয়াদ শেষ হলো। তো এই যে এত বলবো যে কঠিন একটা জায়গা থেকে উঠে আসা, এবং তারপরে সাংবাদিকতার জায়গাতেও আপনি সংগ্রাম করছেন এখনো পর্যন্ত। আর যদি বলি লেখালেখির জায়গাটা, আমরা তো জানি যে আসলে লেখকদের জন্য আমাদের দেশের পরিস্থিতি বলি বা জায়গাটা বলি, যেটাই বলি না কেন, কতখানি কঠিন। তো সব কিছু মিলিয়ে কি বলবেন যে একজন লেখক বা সাংবাদিক হিসেবে আসলে স্ট্রাগল করাটা বা সার্ভাইভ করাটা কতখানি সহজ বা কঠিন? সত্যি কথা বলতে কি, আসলে আমাদের এখানে লেখকদের জন্য কোনো সহযোগিতা পাওয়া যায় না, হাত বাড়ায় না কেউ। নিজের খরচাই আমরা, আমার 4 থেকে 5টা বই 21শে বইমেলায় প্রকাশিত হয়েছে। এবছরও ছিল খবরের ফেরিওয়ালা, একটা উপন্যাস সাংবাদিকতার উপর। তো এর পেছনে যে ব্যয়টা, এটা নিজের থেকেই করতে হয়। আসা যাওয়া, ঢাকাতে থাকা বা লেখা, যাবতীয় যে ব্যয়টা, এবং প্রকাশকরা অনেকটা বাণিজ্যিক, উপায় নেই না হয়ে তাদেরও। কারণ আজকাল মানুষ তো সেভাবে বই কেনে না বা পড়ে না, অনেকে মেলায় যায়, আমি দেখেছি, মেলায় এবারও ছিলাম। তো সব মিলিয়ে প্রকাশকদেরও একটা ব্যয় আছে, তো তাদেরকে কিছু সহযোগিতা করা লাগে। আমরা অনেক সময় বই কিনে নিই ওনাদের কাছ থেকে কিছুটা। তো এর ব্যয়টা কিন্তু লেখককেই বহন করতে হয়। সে অর্থে একটা বইয়ের পেছনে কম করে হলেও 20 থেকে 30 হাজার টাকা ব্যয় আছে। তার মানে একটা বই লেখার পরে তারপরে প্রকাশক ছাপাবে, সেই জন্য টাকাও দিতে হয়। আচ্ছা, না সেই জায়গাটায় আমরা যাবো, আরো বিস্তারিত জানবো, কিন্তু তার আগে আপনার লেখালেখি শুরুটা একটু জানতে চাই। আপনি বলছিলেন যে কবিতা লিখতেন, তারপরে আপনার হচ্ছে একটা পত্রিকায় আপনার একটা মতামত গেল, সেখান থেকে আপনার মূলত উৎসাহ বাড়লো। কিন্তু এই যে নিজের জন্য বই লেখা বা মানুষের জন্য লেখালেখি, এটা প্রথম চিন্তাটা আসলো কিভাবে, এবং প্রথম কোন বইটা আপনার প্রকাশ পেল? মূলত কবিতা লেখা থেকে শুরু। খুলনার একটা পত্রিকা অনির্বাণ, তখন আমাদের দক্ষিণাঞ্চলে ওটাই গণমাধ্যম ছিল, গণমানুষের কথা বলতো।
তো ওখানে আমার একটা লেখা ছাপা হলো। আমার এক ছোট ভাই কপিল ঘোষ, ও সাংবাদিকতা করতো। ও লেখাটা যে পঙ্কিলেও ফোটে পদ্ম ফুল আমাকে নিয়ে একটা প্রতিবেদন করলো এবং আমার 4টা কবিতা ছাপা হলো। ওকে। তো এই লেখাটা থেকে আমার অনেক উৎসাহ বেড়ে যায়। তারপরে আমি চিন্তা করলাম যে আমার লেখাগুলো কিন্তু এক জায়গায় করা দরকার। আমি যে লিখছি ডায়েরিতে বা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলোকে তো একত্রিত করা দরকার। তো এই ভাবনা থেকেই তো বই প্রকাশের একটা চিন্তা এসে যায়। তো এখান থেকে আমার প্রথম কবিতার বই বের হয় বিবর্ণ সময়। এর পরবর্তীতে একটা নেশা, আসলে লেখালেখি এটা মাদকের চেয়ে ভয়ঙ্কর নেশা, কি বলবো। না, ভালো তো। বাড়িতে আমাদের সংসারে যারা আছে অনেকে মেনে নিতে চায় না, কারণ সময় দিতে চাই পারি না পরিবারকে। সারাদিন আমার প্রতিষ্ঠানে কাজ শেষে রাতে গিয়ে বসে যাই লিখতে, কাটছাট করা, লেখা, এডিট করা, অনেক কাজ। এনার্জি আসে, এনার্জি হয়ে যায়। বললাম যেটা যে মাদকের চেয়ে নেশা, মাথায় যেটা ঢোকে, ভালোবাসার জায়গায় ভাবনাগুলো না লিখতে পারলে, প্রকাশ না ঘটাতে পারলে ভালো লাগে না। এজন্য লেখাকে সবকিছু উপেক্ষা করে পাশ কাটিয়ে এটাকে কোনোভাবেই ছাড়তে পারি না। এখনো অনেকে আমাকে ফোন দেয় বিভিন্ন দৈনিক থেকে যে দাদা এই বিষয়ে একটু লেখা দেন, এটা তো সবকিছু ফেলে রেখে এর প্রতি ঝুঁকে পড়ি। আপনি পড়েন, এখনো পড়াশোনা করার সময় পান? পড়তে তো হয়, লিখতে গেলে তো জানতে হয়, পড়তে হয়। আপনি তো যেটা বলছিলাম আমরা শুরুতে, যে বাংলাদেশের শীর্ষস্থানীয় বিভিন্ন মানে অনেকগুলো পত্রিকার সাথে কাজ করেছেন, তো কেমন অভিজ্ঞতা ছিল আসলে? অভিজ্ঞতা বলতে আমি কৃতজ্ঞতা জানাই যে পত্রিকাগুলো আসলে আমাকে, কারণ আমার মতো একজন মানে কি বলবো স্বল্প শিক্ষিত মানুষ, আমার লেখাগুলো তারা গ্রহণ করছেন এবং নিয়মিত প্রকাশ করেছেন, এখনো করে। জনকণ্ঠে মাসেও ছিল, করোনাকালীন সময় সংবাদপত্রের যে অবস্থা, মিডিয়ার যে অবস্থা, এর উপর বিশেষ লেখা ছিল আমার। তো আদৌ মিডিয়ার কাছে আমি কৃতজ্ঞ। আমার উঠে আসার পেছনে বিশেষ করে সমকালের অবদান আছে, বড় অবদান। দীর্ঘ 15 বছর তারা আমাকে ধারাবাহিক কভারেজ দিয়েছে সমস্ত লেখাগুলো, যেটা দিয়ে আমি বই করেছি। আছে সাংবাদিকতার একজন। প্রথম কোন বইটা বের হলো আপনার? বিবর্ণ সময়, কবিতার বই। কবিতার বই। এরপরে কি আপনি কবিতাই থাকলেন নাকি গল্প? এরপরে আমি উপন্যাস চলে আসলাম। আচ্ছা। অন্তর্দহন নামে একটা উপন্যাস লিখি। প্রেক্ষাপট কি ছিল এটার? এটা ছিল আপনার এই সংঘাতময় জীবনের নানা গল্প। মানে আপনাকেই দেখেছেন এই উপন্যাসের মধ্যে? হ্যাঁ, এরকমটা আপনি ঠিক ধরেছেন, এরকম বিষয়। মনে হলো কেন যে আমাকে এই ধরনের একটা কিছু লিখতে হবে? আসলে লেখকরা কিন্তু ছদ্মনামে লেখে বা নিজের ভাবনাকে প্রকাশের জন্য অন্যকে চরিত্র দিয়ে লেখে। এটাই কিন্তু যারা অনেকেই আমি দেখেছি যে এভাবেই লেখে, যে নিজের প্রকাশটা অন্যের মধ্যে দিয়েই সে উপন্যাসে নিয়ে আসে চরিত্রের মাধ্যমে। তো কি হলো, আপনি নিজেকে পুরোপুরি ওখানে তো মানে তুলে ধরেছেন, নাকি ওই গল্পের মধ্য দিয়ে একটা মেসেজ দিতে চেয়েছেন, কি আসলে? আসলে ওভাবে পুরোপুরি তোলা যায় না, লিখতে গেলে অনেক মেকআপ সেটআপ প্রয়োজন, রংচং দিতে হয়। রংচং দিতে হয়। তো কিছুটা হলেও ওখানে ছোঁয়া থাকে, আশ থাকে যে আমাকে কিছু বলতে চাইছি বা নিজেকে তুলে ধরতে চাইছি, কিছু ভাবনার তো প্রকাশ ঘটে। তবে কিছু গল্প বা উপন্যাস লিখতে গেলে কিছু নাটকীয়তার প্রয়োজন হয়। কাব্যিক বিষয়গুলো তো থাকবে, কিন্তু মনে হয় না তখন লেখকের যে না এটা নিজের সাথে প্রতারণা করছি, নিজস্ব লাইফের অনেক ঘটনা চলে আসে। সেটা ঠিক আছে। যখন আপনি নিজের কোনো একটা জীবনকে নিচ্ছেন বা নিজের কোনো একটা বিষয়কে নিয়ে উপজীব্য করে আপনি যখন লিখছেন, তখন যখন প্রয়োজনের জন্য হোক বা লেখাটা পড়ার উপযোগী করার জন্য হোক রং মেশাতে হচ্ছে, তখন মনে হয় না যে নিজের সাথে প্রতারণা করছি? উপন্যাস, গল্প বলেন, নাটক বলেন, এগুলোতে কাল্পনিক বিষয়। তো এখানে তো রং মেশানোটা অধিকার আছে। রিপোর্টে আপনার রিপোর্টিং এ কিন্তু কোনো অসত্যকে তুলে ধরার সুযোগ নেই। কিন্তু যখন ছোট গল্প লিখছি, উপন্যাস লিখছি, এখানে কিন্তু আমার যে মনের অভিব্যক্তি পুরোটাই ওখানে লিখতে পারছি। আপনি একটু গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলেছেন, আমি এটা নিয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাই। একটা হচ্ছে যে সাংবাদিকতা পেশার জায়গাটা থেকে এটা খুব চ্যালেঞ্জিং একটা পেশা। আপনি যেহেতু আরও মানে একবারে লোকাল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করেছেন, এটা আরও বেশি চ্যালেঞ্জিং। কিন্তু এটার একটা পাওয়ার আছে, আমরা জানি যে সাংবাদিক যারা, তারা একটা বিশেষ ক্ষমতার অধিকারী, তাদেরকে মানুষ রেসপেক্ট করেন, সম্মান করেন, যারা দুর্বৃত্ত আছেন তারা ভয়ও পান। আপনার কখনো মনে হয়েছে 15 থেকে 16 বছরের ক্যারিয়ারে আপনি আপনার পেশাতে কখনো যেটাকে বলে ইউরো জার্নালিজম বা এটার সুযোগ নিয়েছেন, বা আপনি আপনার নিজের কাছে কতটুকু অনেস্ট? আমি যদি সরাসরি কোশ্চেনটা করি। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার এবারের যে বই মেলায় যে বইটা এসছে, খবরের ফেরিওয়ালা, এটা সম্পূর্ণই গ্রামীণ সাংবাদিকদের জীবনচিত্র। তারা কিভাবে জীবিকা নির্বাহ করে, কেউ রাতারাতি বড় হচ্ছে, কেউ সন্তানের দুধ কিনে দিতে পারছে না মুখে, এগুলোই আমার ওই উপন্যাসটা উঠে আসছে। আমি এটা নিয়ে দীর্ঘ স্টাডি করেছি, তো ভেবেছি এদের জীবন সম্পর্কে লেখা দরকার। তো
এটা তো উপন্যাসের মাধ্যমেই আমি এটা সেই অভিব্যক্তি ঘটিয়েছি আর কিছু ঘটানোর চেষ্টা করেছি। আপনি যেহেতু বলছেন যে আপনি রিসার্চ করেছেন, ডেফিনেটলি বই লেখার আগে তো রিসার্চ করতেই হয়, কিন্তু আজকের আমাদের দর্শকদের জন্য আমরা যদি নামটা বাদ রেখে দুই একটা ঘটনা এরকম জানতে চাই আপনার কাছে। সাংবাদিকদের কথা বলছিলেন আপনি, বিশেষ করে যারা আঞ্চলিক পর্যায়ে কাজ করেন। অনেস্ট এবং ডিসঅনেস্ট এই জায়গায় যে বিষয়টা, আমি যে আমার দীর্ঘ 1.5 যুগের অভিজ্ঞতা, মফস্বলের সাংবাদিকতা এখন খুবই চ্যালেঞ্জের ভিতর আছে। তার কারণ হচ্ছে পত্রিকাগুলো কিন্তু তেমন কোনো স্যালারি কিংবা সম্মানই দেয় না। তো আমি ব্যবসা করি, পাশাপাশি সাংবাদিকতা, আমার রোজগারের একটা পথ আছে। অনেকে কিন্তু শুধু এটার উপরই নির্ভর করে চলছে, সাংবাদিকতার উপর। তো সংসার তো সবার আছে, তো সংসার চালাতে গিয়ে তাকে বাধ্য হয়ে ডিসঅনেস্ট হচ্ছে, বিপথে যেতে হচ্ছে সাংবাদিকতার সাইনবোর্ডকে ব্যবহার করে। তো বলবো যে, আর এটাও ঠিক যে এই পেশায় যারা একবার ঢুকে যায় এখান থেকে বেরোনো বড় কঠিন, কারণ আপনাকে এলাকার লোকে সাংবাদিক হিসেবে চিনবে। আপনি যখন এই পেশা থেকে সরে যাবেন, আপনার শত্রু থাকবে, বন্ধু থাকবে, তো আপনাকে কিন্তু এই পেশা যতক্ষণ থাকবে অনেকে আপনাকে রেসপেক্ট করবে, আপনাকে বিভিন্নভাবে করবে, কিন্তু আপনি যখন সরে আসবেন তখন কিন্তু আপনার পিঠ বাঁচানো দায় হবে। তো এ কারণে তাকে এই পেশাকে ধরে রাখতে হলে বা ধরে রাখার জন্য তাকে কিন্তু অন্যভাবে অন্য পথ অবলম্বন করতে হয় অনেক ক্ষেত্রে। সবাই যে আদর্শকে আঁকড়ে ধরে রাখতে পারবে, আমি আমার বইতে আছে খবরের ফেরিওয়ালায় যে শিমুল ভাই, সে স্কুলে সন্তানের ড্রেস দিতে পারে না, তার মাইনে দিতে পারে না, তো স্ত্রী সারাক্ষণ বলে যে কবিতা যে তুমি এই পেশা ছেড়ে দাও, কিন্তু সে ছেড়ে আসতে পারে না। আমার ওই খবরের ফেরিওয়ালা উপন্যাসে আছে। এই জায়গাটায় আপনি নিজেকেই কিভাবে মূল্যায়ন করেন? মানে আপনাকে প্রশ্নটা আমি এই কারণেই করেছি যে আপনারও তো দারিদ্র অবস্থায় বলা চলে, এবং আপনি এই গরিবী অবস্থার সাথে দীর্ঘদিন ধরে যুদ্ধ করেছেন। মেরিল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে 2 থেকে 7 বছরের শিশুদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। আগ্রহী অভিভাবকগণ জন্মদিনের 7 দিন আগে শিশুর ছবি, নাম, যোগাযোগের ঠিকানা, জন্ম সনদের অনুলিপি এবং ফোন নম্বর পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক রাঙা সকাল, মাছরাঙা টেলিভিশন, 2 বীরুত্তম জিয়াউর রহমান রোড, বনানী, ঢাকা 1213। আমাদের ইমেইল করতে পারেন RANGASHOKAL rangasakal@mazranga.tv এই ঠিকানায়। আমাদের সাথে আজকে রয়েছেন সাংবাদিক ও লেখক পঙ্কজ মণ্ডল। আমরা আবারও ফিরছি তার কাছে। তো বিরতিতে যাওয়ার আগে কিবরিয়া যেটা জানতে চাইছিলাম, যদি একটু ছোট্ট করে বলি যে আপনারও তো নিশ্চয়ই অসৎ হওয়ার সুযোগ ছিল, তো সেই জায়গাটাতে আপনি কিভাবে নিজেকে ঠিক রেখেছেন? প্রকৃত অর্থে আমরা যে ঘাত প্রতিঘাত, প্রতিকূলতা, প্রতিবন্ধকতার ভেতর থেকে বেরিয়ে এসেছি, তো এখান থেকে খারাপ রাস্তায় যাওয়ার সুযোগ তৈরি হয়নি, কারণ আমরা জীবনকে প্রত্যক্ষ করেছি খুব কাছে থেকে, বাস্তবতাকে দেখেছি যে মানুষ কীভাবে সংগ্রাম করে বেড়ে উঠতে হয়। তো সংগ্রামী মানুষের যারা সংগ্রাম করে তারা আমার দেখা দৃষ্টিতে অসৎ পথে যাওয়ার মতো চিন্তা চেতনা তাদের খুব কমই তৈরি হয়, কারণ তারা জীবনের প্রতি পদে পদে তারা চরম ঘাত প্রতিঘাতের ভেতর থেকেই বেড়ে ওঠে। তো এই জায়গাটা একটা শিক্ষণীয় বিষয়। আদর্শ মানুষ হতে গেলে যেমন সোনাকে পুড়িয়ে খাঁটি করতে হয়, তো জীবনটাও এমন আমার মনে হয় যে যারা আমরা পোড় খাওয়া মানুষ, আমাদেরকে অসৎ হওয়ার সুযোগ নেই, কারণ আমাদের এভাবে তিলে তিলে গড়ে উঠতে হয়েছে। এখানে আসলে এই চিন্তা চেতনাটাই আসে না, ভেতর থেকেই আসতে হয়। খারাপ হওয়ার যে প্রবণতা, এটা কখনোই আমাদেরকে ভাবায় না, বা এই জগতে আমাদেরকে যাওয়ার মতো কোনো চিন্তা চেতনা কখনোই তৈরি হয়নি। তো আপনার বইগুলো আমাদের সামনে চলে এসছে, এই বইগুলো নিয়ে আমরা কথা বলছিলাম একটার পর একটা। তো খবরের ফেরিওয়ালা আপনি লিখলেন, এবং আপনার টোটাল বই বের হয়েছে কয়টা? আমার 3টি উপন্যাস, কবিতার বই 1টি, সাংবাদিকতার 1 যুগ, পাশাপাশি কয়েকটা সাময়িকী সম্পাদনা করেছি। সাংবাদিকতার 1 যুগে আপনি কি নিয়ে লিখেছেন? এটা আমার যে বিশেষ বিশেষ কিছু ফিচার আছে, আর্টিকেল, এগুলো তুলে ধরেছি। আনাচে কানাচে অনেক আলোকিত মানুষ আছে। এর মধ্যে এমন কোনো আর্টিকেল কি আছে বা এমন কোনো রিপোর্ট কি আছে যেটা খুব স্মরণীয়, যেটা করার পরে খুব ইম্প্যাক্ট তৈরি হয়েছে, বা যেটা করার পরে ওই অবস্থার আমূল পরিবর্তন হয়ে গেছে? থাকে না, 2-1টা ঘটনা নিশ্চয়ই তো আছে 12 বছরের ক্যারিয়ারে। এরকম বললে অনেক ঘটনা আছে।
আমার ওখানে একজন শিল্পী, ভালো শিল্পী, কণ্ঠশিল্পী, উনি দীর্ঘদিন বিছানায় পড়ে আছেন, কেশিবোস রঞ্জন। তো 6 বছর পড়ে আছে বিছানায়, মরণাপন্ন অবস্থা, চিকিৎসা হচ্ছিল না। তো আমি একদিন গিয়ে দেখি ওনার অবস্থা, দুরবস্থা দেখে নিউজ করলাম যে চিকিৎসার অভাবে মৃত্যুর প্রহর গুনছে শিল্পী কেশিবোস রঞ্জন। তো নিউজটা করার পরের দিন দেখলাম যে আমাদের ইউনো সাহেব, আমাদের জেলা প্রশাসক মহোদয়কে, আমাদের যে তখনকার সময়ে যে সংস্কৃতি মন্ত্রী ছিল আসাদুজ্জামান নূর মহোদয়, ওনার মাধ্যমে তাকে ঢাকায় আনা হয় এবং বক্ষব্যাধিতে চিকিৎসা দেওয়া হয় এবং সরকারিভাবে তাকে সহায়তা করা হয়। এছাড়া আরও একটা ঘটনা বলি। আমি একদিন থানায় গেছি, থানায় গেলে থানার পুলিশরা বলছে, দাদা আমাদের 500 টাকা দেন। বলছি কেন? বলছে আমাদের যে বুয়া আছে, বুয়ার ছেলে খুলনা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, তো 10,000 টাকা লাগবে ভর্তির জন্য। ভর্তি হচ্ছে বাচ্চা না? তা আমি বলছি যে আমি টাকা দিতে পারবো না, আপনারা আপনাদের টাকা নিয়ে যান, ওর অ্যাড্রেসটা আমাকে দিন। তো ওর নাম আব্দুল্লাহ, ওর অ্যাড্রেসটা দিল। আমি একটা নিউজ করলাম, সন্তানের জন্য এক মায়ের আকুতি। পরদিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওকে ফ্রি করে নিল। এমন অসংখ্য ঘটনা আছে যেগুলো আমি করেছি, যার মাধ্যমে অনেকে চিকিৎসা পেয়েছে, পড়ালেখার সুযোগ পেয়েছে। এই কাজগুলো আমি এখন করি। অনুসরণীয় ঘটনাও আপনি খুব তুলে interesting, ধরেছেন। interesting, আমি শুরুতে একটা দেখছিলাম মানুষ মানুষের জন্য একটা ফিচার, সেটার গল্পটা একটু শুনি। মানুষের জন্য ওই ভদ্রলোক একজন আলোকিত মানুষ। উনি নিজের প্রায় 100 বিঘা জায়গা হবে, এর উপর দাতব্য প্রতিষ্ঠান করেছেন, হাসপাতাল, কলেজ, গ্রন্থাগার, আপনার স্কুল, মাদ্রাসা, এতিমখানা। তো ভালো লাগলো এই সাবজেক্টটা, এই জন্য আমি ওখানে গিয়ে ওই সাবজেক্টটা করলাম আর কি। এখানে আপনি যে বিষয়গুলো নিয়ে কাজ করেছেন এগুলো খুবই ইন্টারেস্টিং। যেমন 2-1টা আমি টাইটেল বললে বুঝতে পারবেন। এই যে নবজাতককে রেখে মা নিখোঁজ, দুষ্টুমির অপরাধে শিকলবন্দি শিশু, সন্তানকে, এগুলো খুব আমাদের খুব মর্মাহত করে এই ঘটনাগুলো। গ্রামের চিত্র, গ্রামের এবং চিত্র, এই কিন্তু ঘটনাগুলো খুবই যেটা তুলে প্রতিনিয়ত ধরেছে, ঘটে যাওয়া যাচ্ছে। হ্যাঁ ঘটে যাচ্ছে। এখানে সামাজিক একটা অবক্ষয়। বড় জিনিস হচ্ছে যেটা আমরা একটু আগে বলছিলাম যে ইয়োলো জার্নালিজম বলি, বা যেটাই কলমের একটু এদিক ওদিক হলে ওই মানুষটার জীবনটা শেষ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা হয়ে থাকে। তো এরকম একটা সেনসিটিভ বিষয়গুলো নিয়ে যখন আপনি লেখেন, তখন এটা শতভাগ সত্যতা আপনি নিশ্চিত করেন কিভাবে আসলে? আমি রিপোর্টিংয়ের কাজ যখন করি বা রিপোর্ট করি, আমি নিজে ঘটনাস্থলে যাই এবং ভিকটিমের সঙ্গে কথা বলি, ভিকটিমের পরিবারের সঙ্গে কথা বলি, প্রতিবেশীদের সাথে কথা বলি এবং প্রশাসনের সঙ্গে কথা বলি, নিজে দেখি। সব এরপরে সময় আমি কি নিউজ একদম করি। সঠিক তথ্য দিতে চান আমি তারা? নিজেই যাই ঘটনাস্থলে খবর পেয়ে। আমি বলছি যে সব সময় কি তারা সঠিক তথ্য দিতে রাজি থাকেন? সঠিক তথ্য আসলে বের করে আনতে হয় বিভিন্নভাবে। এটা একটা কৌশল। সাংবাদিকতায় গেলে ফিল্ডে আপনিও বুঝবেন যে দিতে চায় না কেউ। জি, সেটাই আপনি একজন বলছি। অপরাধীকে বের করে আনতে হলে তাকে গিয়ে তার পক্ষ নিয়ে কথা বলতে হয়, যে আপনাকে তো অমুক বলছে যে আপনি এটা করছেন, ওটা করছেন, আসলে তো আপনি তেমন মানুষ না, এটা ওটা বললে সে নিজে থেকেই একসময় বলে দেয়। তো সাংবাদিকতায় অনেক কৌশল আছে, সেগুলোকে আমরা মফস্বলে সেটা প্রয়োজন পড়ে। কাজের জন্য কাজে লাগাতে এগুলো হয়। ঘটে? এই যৌতুকের জন্য 2 সন্তানকে হত্যা করলো পাষণ্ড পিতা, এগুলো ঘটে? বাস্তবিক সত্য ঘটনা। কি ভয়ঙ্কর! আমরা তো আসলে শহর কেন্দ্রিক মানুষ, আমাদের জীবনে শহরের, আমরা তো চিন্তা করি যে আমাদের জীবনটা শহরের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু শহরের বাইরেও যে একটা মানুষের জগৎ আছে। হ্যাঁ জগৎ আছে, এবং সেখানেও যে এরকম ঘটনাগুলো ঘটে, কি পাশবিক, কি প্রতিনিয়ত অনেক ভয়ঙ্কর ঘটনাই পাশবিক। ঘটে। এই যে আপনি এত মানুষকে নিয়ে লিখছেন, বিভিন্ন ঘটনা তুলে আনছেন, কি হয় আসলে তারপরে? কোনো ধরনের সাহায্য তাদের কাছে যায়, বা কোনোভাবে কি তারা উপকৃত হন, বা এরকম কোনো ঘটনা কি আছে যে পত্রিকায় প্রকাশিত হওয়ার পর তাদের কাছে তারা কোনো সাহায্য পেয়েছে? নিউজ আছে ওখানে, এক ছেলে মাদকাসক্ত হয়ে শিকলবন্দি শিশু ওখানে আছে। তো নিউজটা করার পরবর্তীতে দেখা গেল যে ওই মুহূর্তে প্রশাসন নড়ে চড়ে বসলো, গিয়ে ওই এলাকায় যারা মাদক বিক্রেতা আছে বা মাদকের সঙ্গে সম্পৃক্ত আছে, ওখানে পুলিশ গিয়ে তাদেরকে ধরছে বা মাদক বিরোধী বিভিন্ন অভিযান করছে। তো এক্ষেত্রে অনেকটাই নিউজ করলে একটা প্রভাব তো পড়বেই, এবং পড়ছে। আমার ক্ষেত্রে আমি সফল, নিউজ করলে আমার অধিকাংশ নিউজেই কাজ হয়েছে, উপকৃত হয়েছে মানুষ। বাহ, খুব সেনসিটিভ তো বিষয়গুলো, এগুলো করার পরে ইমপ্যাক্ট পড়ে না আপনার ব্যক্তিগত জীবনে? ইমপ্যাক্ট পড়ে না? আমার বাড়ি 2 বার ঘেরাও হয়েছে। আচ্ছা, কি পূর্ব ঘটনা ছিল? বাংলা কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে তখন নিউজ করেছিলাম আমি। আচ্ছা। ওদের যে লিডার গ্রেপ্তার হয়েছিল, তো এর পরবর্তী আমার বাড়িতে অ্যাটাক হয়। তারপর? পুলিশ পাহারা ছিল, পুলিশ এসে আমাকে রাতে আমার বাড়িতে, পুলিশকে ফোন করি, রাতে পুলিশ আসে, গাড়ি নিয়ে আমি তখন তারা পালিয়ে যায় আর কি। তো আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 2 ছেলে। তো আপনার এগুলো রিস্কি মনে হয় না যে আপনি হ্যাঁ কাজগুলো করেছেন অবশ্যই। আপনার আমার স্ত্রী সন্তানের? বলে রাতে যদি গাছের পাতাও পড়তো তো কেঁপে উঠতো, রাতে সারা রাত জেগে থাকতাম, বসে থাকতাম। আচ্ছা,
তো এ ধরনের অনেক ঝুঁকি নিয়েই কাজ করতে হয়, মফস্বলে অনেক ঝুঁকি। তো সেই জায়গা থেকে আপনি বলছিলেন যে আপনার স্ত্রীর তো নিশ্চয়ই অভিযোগ আছে অনেক অভিযোগ যে আছে। এই ধরনের কাজ কেন করো, বা তার সমর্থন কতখানি আসলে? চায় না। আমি নিজেই যেহেতু আহত হয়েছি, আমার মা, স্ত্রী তারা জানে যে আমি মারা গেছি, এটাও খবর এসেছিল, যেহেতু আমাকে যেভাবে আহত করা হয়েছিল কুপিয়ে। তো এ জাতীয় খবর আসলে স্বাভাবিকই যে এই পেশা থেকে যেন আমি চলে আসি, এটা তারা চায় যে এমন ঝুঁকিপূর্ণ পেশা বা নিউজ আমি না করি। এর জন্য পরিবার কখনই মেনে নেয়নি যে এর সঙ্গে আমি যুক্ত থাকি। তো আমি ছাড়তে পারি না মানুষের কথা, এলাকার কথা, এগুলো তুলে ধরার জন্য আমি এই পেশা থেকে আমার কোনো কিছুর মূল্যে আমি ফিরে আসতে রাজি না কখনো। এখনো কি লেখালেখি করছেন, মানে পত্রিকায় লেখালেখির কথা বলছি? এখনো আমার লেখালেখি তো চলছে নিয়মিত, আমি লিখছি। এখন রিপোর্টিংয়ে একটু কম থাকি, আর্টিকেলগুলো পড়ি, বিভিন্ন জায়গায় ঘুরি, দেখি। মূলত কি নিয়ে এখন ব্যস্ত আছেন? এখন আমি বর্তমান সময়ে দেশের প্রেক্ষাপট, সমকালীন প্রসঙ্গগুলোকেই আমি বেশি প্রাধান্য দিই। আচ্ছা, আপনি যেহেতু দীর্ঘকাল ধরে মফস্বল সাংবাদিকতা করছেন বা জেলা পর্যায়ে সাংবাদিকতা করছেন, প্রতিবন্ধকতা আপনি কি দেখেছেন? সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি দেখেছেন? চ্যালেঞ্জ বলতে প্রশাসনের, অনেক সময় প্রশাসনের বিপক্ষে নিউজ লিখতে হয়। আমাদের দেশে আসলে সাধারণ গ্রামের মানুষগুলো অনেক সময় প্রশাসনকে ভয় পায়, পুলিশের বিরুদ্ধে, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে, জেলার বিরুদ্ধে, জেলা প্রশাসকের বিরুদ্ধে। হ্যাঁ, তো এক্ষেত্রে অনেক সময় অনেক চ্যালেঞ্জিং বিষয়। আমরা কিছুদিন আগেও দেখেছি একজন ইউনো সাংবাদিককে নিয়ে এসে রাতের বেলা প্রহার করেছেন, পরবর্তীতে সেই সাংবাদিককে নিয়ে অনেক ধরনের ঘটনাই কিন্তু ঘটেছে। এটা আমরা দেখেছি কিছুদিন। তার মানে এই চাপে থেকে আপনাদের কাজ করতে হয়, কম্প্রোমাইজ করতে হয়? অনেক চাপ, অসংখ্য চাপ, রাজনৈতিক চাপ, সামাজিক চাপ, প্রশাসনিক চাপ, এগুলো থাকবে। এগুলোকে পাশ কাটিয়ে উপেক্ষা করেই কাজ করতে হয়। এগুলো আছে এখনো চলমান। আচ্ছা, কিন্তু কাজ করতে গেলে একটা পক্ষ আমাদের ধন্যবাদ জানাবে, আর একটা পক্ষ তো অখুশি হবে, এটাই স্বাভাবিক। কারণ আপনি তো কোনো মানুষই ভুল ত্রুটির ঊর্ধ্বে না। আপনি কখনো এরকম 15 বছরের জীবনে কোনো রিপোর্ট করার পর আপনার কাছে, নিজের কাছে যদি বলি, কখনো মনে হয়নি যে রিপোর্টটা এইভাবে করাটা ঠিক হয়নি, এই লাইনটা লেখাটা ঠিক হয়নি, এটা বোধহয় একটা বিশাল ভুল হয়ে গেল, এরকম কখনো মনে হয়নি? সত্যিকার অর্থে কি, আমি যে নিউজগুলো করেছি, এখানে কিছু নিউজ আছে, অনেক নিউজ আছে, আমার সবগুলো নিউজগুলো কালেকশনে আছে। তো আমার নিউজে আমি যাচাই বাছাই কিংবা ঘটনাস্থলে না গিয়ে আমি নিউজ কখনো লিখিনি। তো সেক্ষেত্রে এমন কোনো প্রশ্নের মুখে বা এমন কোনো ভাবনা আমার কখনো ভাবতে হয়নি যে আসলে আমি কাজটা ভুল করেছি। আমি যাচাই বাছাই করে এই কাজ করি। খুব সেন্সিটিভ বিষয়গুলো, আসলে খুবই সেন্সিটিভ। কারণ আপনি যে বিষয়গুলো নিয়ে লিখেছেন, আপনার এই বিশেষ করে আমার সাংবাদিকতার এক যুগের এই বিষয়গুলো যেটা দেখলাম, এখানে যদি একটু এদিক ওদিক ভুল হয়ে যায় তাহলে একটা মানুষের জীবন শেষ হয়ে যাওয়ার জন্য যথেষ্ট একটা রিপোর্ট। এবং আমরা সাংবাদিকতার জায়গাটাতে এই জিনিসটার একটা বিশাল অভাব দেখি। সামগ্রিক সাংবাদিকতার জায়গাতে আমরা বলি জবাবদিহিতার জায়গাটা, একজন সাংবাদিক যখন কোনো একটা জিনিস ভুল করে ফেলেন, কোনো একটা ব্যক্তিগত মানুষের জীবন নিয়ে হোক বা অন্য কোনো বিষয় নিয়ে হোক, তখন ওইটার কিন্তু আলটিমেটলি জবাবদিহিতার থাকে না। একটা প্রতিষ্ঠান কেন্দ্রিক ভুল করে ফেললে প্রতিষ্ঠান সেখান থেকে একটা স্টেপ নেয়, কিন্তু একজন ব্যক্তি মানুষকে নিয়ে যখন কোনো ভুল করে কোনো সাংবাদিক, ওই ব্যক্তি মানুষটা কিন্তু আইনের আশ্রয় নেয় না, কিংবা ওই সাংবাদিককে গিয়ে প্রশ্ন করতে পারে না। তখন একটা ব্যক্তিগত ক্ষোভের মুখে পড়ে যায়, রসারসির পরিচয় পড়ে যায়। যে কারণে এই প্রশ্নটা করার, গ্রাম অঞ্চলে বিষয়টা ফেস করাটা খুব ইজি, কারণ আপনাকে লোকজন চিনছে, আপনি কোন কাঠের দোকানের মালিক সেটা আপনাকে চিনছে, এবং আপনি যে রিপোর্টটা করেছেন সেটাও সে বিস্তারিত জানছে। সেক্ষেত্রে আপনার ব্যক্তিগত জীবন তো খুব ভয়ঙ্করভাবেই হুমকির মুখে পড়তে পারে। আমি তো বেশ কয়েকবার পড়েছি, বললাম যে আমাকে আমার বাসা ঘেরাও হয়েছে, আমি হামলার শিকার হয়েছি। তো আবার বন্ধু আছে, আমরা যে কাজগুলো করি, হয়তো শত্রু আমার একজন হবে, কিন্তু সমাজ কিন্তু একটা বড় সমাজের অংশটা কিন্তু আমাদের পক্ষে থাকে। যে কোনো সত্য প্রকাশের জন্য সবসময় একটা অনেক বড় সাহসের প্রয়োজন হয়, এবং সেখানে চাপ থাকবেই। যেটা আপনি বলছিলেন যে বিভিন্ন ধরনের চাপ থাকে, রাজনৈতিক চাপ থাকে, এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন রকমের চাপের মুখোমুখি হতে হয়। তো কখনোই কি এরকম হয় না যে না ঠিক আছে, চাপের ক্ষেত্রে নতি স্বীকার করতে হচ্ছে, কনসিডার করতে হচ্ছে? সবসময় সত্যকে প্রকাশের ইচ্ছা থাকলেও সত্যকে তুলে ধরা আসলে সম্ভব হয় না, শতভাগ সম্ভব হয় না, এটাই অনেস্টি। জি, তো অস্বীকার করার কিছু নেই। তো এর ভেতর থেকে আমরা অন্য উপায়ে অবলম্বন করি, কোনো না কোনোভাবে তুলে ধরার চেষ্টা করি, এবং একটা সময়ের অপরাধী যখন দুর্বল হয়ে যায়, আমরা কিন্তু সব কিছু একটা মানুষের পুরো ডাটা রাখি, যে কাজগুলো সে করছে সমাজ বিরোধী বা আমাদের রাষ্ট্রবিরোধী বা আমাদের সমাজকে বিভিন্নভাবে
লুফে নিচ্ছে সুযোগগুলো যারা। তো আমরা সবসময় সময় পাই না, কিন্তু সবার কিন্তু একটা দুর্বল পয়েন্ট আসে কখনো না কখনো। দেখেন যে সাংবাদিকরা তখন কিন্তু তাকে ঠিকই, প্রশাসন অনেক অপরাধীকে ধরে না পুলিশ, কিন্তু একটা সময় কিন্তু ঠিকই ধরে দেয়। তো এরকম বিষয় সবার কিন্তু একটা বিপর্যয় আসে। সুযোগের অপেক্ষায় থাকে। তো আমরা অনেক সময় এই টেকনিকটা অবলম্বন করি, সবকিছু রাখি, দেখি এই মুহূর্তে পেরে উঠছি না, তার সঙ্গে হয়তো শক্তিতে পারা যাবে না বা বিভিন্ন সমস্যা হতে পারে, কিন্তু আমাদের সবকিছু কালেকশনে থাকে। যখন আমরা সুযোগটা পাই ঠিক সুযোগেই ব্যবহারটা করি। আপনার হাতে কোনো সাংবাদিক তৈরি হয়েছে, যেহেতু আপনি লম্বা সময় ধরে হ্যাঁ, আছেন? অনেক সাংবাদিক আমার হাতে তৈরি হয়েছে এলাকায়, বেশ নতুন মুখ অনেকে এসেছে। তো তারা আমার সঙ্গে থাকে, আমার বিভিন্ন বিষয়ে তারা বোঝার চেষ্টা করে। আপনার স্থানীয় কোনো পত্রিকাতে লেখা হয়, আপনার জেলা পর্যায়ের বা লোকালি যে পত্রিকাগুলো? আসলে আমার জাতীয় পর্যায় থেকেই আমার লেখা শুরু, স্থানীয় পর্যায়ে আসলে আমার আপনি লেখেননি বা লেখার প্রয়োজন পড়েনি এরকম কি? আসলে যেহেতু ভালো জায়গা যদি সুযোগ হয়ে যায় তখন তার মানে আপনি মানুষ আসলে দেখে না, মানে বড় জায়গাটা থেকে আসলে এই জায়গাটাকে ওখান থেকে আসতে চাচ্ছেন না। আচ্ছা, আর কোনো ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে লেখালেখি নিয়ে? যদি বইগুলো নিয়ে জানতে চাই, আপনার মোট 3টি, এখানে আমরা দেখতে পাচ্ছি 4টি বই। এখানে আরেকটা বিষয় আছে যেটা আপনাদেরকে আমি জানাই, আমি কিন্তু শুধু যে লেখালেখির এখানে সাংবাদিকতা নিয়ে না, আমি কিন্তু ম্যানগ্রোভ নিয়ে কাজ করি। আমি নিজে এই বনটা আবিষ্কার করছি, এরকম একটা ডকুমেন্টারি করছি। আমি পরিবেশকে নিয়ে কাজ করতে চাই, এটাই আমার সবচেয়ে ভালো জায়গা। এটাই একটা মানে উপলব্ধি বোধ এবং প্রকৃতির ছোঁয়া পেয়ে আসলে নিজেকে। বাড়ি থেকে কত দূর এটা সুন্দরবন? এটা আমার এলাকাতেই 8 থেকে 10 কিলো দূরে। সুন্দরবন? সুন্দরবন 8 থেকে 10 কিলো দূরে হ্যাঁ, আপনার মাত্র এলাকা থেকে? আমার এলাকায়। কিন্তু বাঘের ডাকটা মাঝে মাঝে শোনা যায় বোধহয়। না, এটা নতুন সুন্দরবন। এই বনটা আপনি গড়ে উঠেছে, আশ্চর্যের বিষয়, প্রাকৃতিকভাবে। নতুন সুন্দরবন বলতে এইটা আমার আবিষ্কার, এই বনটা। এটাই একটা বিষয় যে আমি একটা ম্যানগ্রোভ আবিষ্কার করতে পেরেছি। কি রকম আমাদের একটু বুঝাই বলেন তো, আমি বুঝতে পারছি না আসলে। আপনার সুন্দরবন থেকে প্রায় 100 কিলোমিটার দূরে চিত্রা নদী। তো সুন্দরবন থেকে বীজ ভেসে এসে এসে আস্তে আস্তে গ্রামে জোয়ারে ওই বীজগুলো ভেসে এসে গাছ তৈরি, সুন্দরী থেকে শুরু করে গোলপাতা বিশাল বন তৈরি হয়ে আপনি। তো এই বনটা আমার চোখে প্রথম আসে এবং আমি এটা নিয়েই প্রতিবেদন সমকালে করি এবং ধারাবাহিকভাবে বিভিন্ন ডকুমেন্টারি করি। কত সালের দিকে করা শুরু করেন? এটা হচ্ছে আপনার 14 সালে আমি প্রথম এই বন ঘুরে। আচ্ছা, তো আচ্ছা। এই বনটা কিন্তু আমার আবিষ্কার, চিত্রাচ্চর আর এক সুন্দরবন। আমার সাংবাদিকতার বড় সফলতা এটা যে আমি একটা ম্যানগ্রোভ আবিষ্কার করি। কতটুকু এরিয়া জুড়ে এটা? এটা দীর্ঘ 8-10 কিলো নিয়ে বিস্তীর্ণ এলাকা এবং এখানে অনেক প্রাণী পাখি, ওদের অভয়ারণ্য গড়ে উঠেছে। ও, এখান থেকে সুন্দরবনের দূরত্ব হচ্ছে আপনার 100 কিলোমিটার? 100 কিলোমিটার। তো অনেক দূরে তো। হ্যাঁ, অনেক দূরে। নতুন সুন্দরবনের গাছ কেটে যারা আমরা একটা সব লেখা বিষয়গুলোকে দেখছি, আমি- এখানে সব বিষয়গুলোকে তুলে ধরেছেন। এই মানে এই যে আপনি বলছেন যে নতুন সুন্দরবন এবং এখানকারও গাছ কেটে উজাড়, এই বিষয়টা নিয়ে কি বলতে চান? মানে এই ব্যাপারগুলো নিয়ে সামগ্রিকভাবে আপনার কি বলবার আছে? আসলে আমরা তো প্রকৃতিকে যদি ধ্বংস করি, পরিবেশকে যদি রক্ষা না করি, এমনিতে আমাদের পরিবেশ বিপন্ন, সারা বিশ্বে চিন্তিত বিশেষজ্ঞরা, যে পরিবেশবিদরা, যে আগামীতে আমরা একটা ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছি। তো এই অবস্থায় যদি আমরা সচেতন না হই, আমরা যদি পরিবেশকে না রক্ষা করি, গাছপালা যদি রক্ষা না করি, তাহলে তো আমাদের বিপর্যয়, আমাদের ক্ষতি আমরা নিজেরা ডেকে আনছি। এবং এই বনটার রক্ষার জন্য কি প্রশাসন কোনোভাবে জড়িত বা কোনো রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে বা কোনো ধরনের তাদের স্টেপ আছে কিনা? এই বনটাকে কয়েকবার বন বিভাগ, স্থানীয় প্রশাসন এটাকে সংরক্ষণের জন্য উদ্যোগ নিয়েছে। এখানে একটা ইকো পার্ক নির্মাণের কথা হয়েছিল। তো দুর্ভাগ্যক্রমে সব কিছু আসলে কেমন যেন রাজনীতির একটা বলয়ে এটা আটকে গেছে। তো আমাদের এই ম্যানগ্রোভকে যদি রক্ষা করা যেত, তাহলে এখান থেকে আমাদের আয়েরও একটা উৎস ছিল, পাশাপাশি আমাদের পরিবেশের জন্য একটা বড় ভূমিকা রাখত এই বন। প্রাণীদের আশ্রয়স্থল আছে, সব মিলিয়ে এই বনকে যদি রক্ষা করা যেত, তাহলে আমাদের প্রাণীদের জন্য খুব সুন্দর একটা আশ্রয়ের জায়গা হতো। আমরা একটু আবার আপনার লেখালেখির জায়গাতে আসতে চাই, মানে সাংবাদিকতার বাইরে আপনার যে লেখালেখির জায়গা। আপনি বলছিলেন একটা উপন্যাসের কথা, অন্তর্দহন, এবং খবর নিয়ে তো লেখালেখি করেছেনই আপনি। রহস্যের চোরাবালো আমরা একটা বই দেখতে পাচ্ছি এখানে, এটা কি নিয়ে লেখা? এটাও কি উপন্যাস ছিল? এটা উপন্যাস ছিল। এটা পরিবেশ নিয়েই, একটা বাগান বাড়িকে ঘিরে, যে একটা বাগান বাড়ি ছিল একটা সময়, সেই বাগান বাড়িতে কারো আসা যাওয়া ছিল না। আস্তে আস্তে আশেপাশের
গ্রামগুলো জঙ্গলে পরিণত হয়। তো আদৌ বাই দ্য ওয়ে মিলে যায়। আমি এই বইটা লেখার পরে ওই বনটার আবিষ্কার করলাম যে একটা বন গড়ে উঠছে। আমার এই উপন্যাসের সঙ্গে এই বনের যে একটা মিল, আমি ভাবতে পারিনি যে লেখকদের কিছু কাল্পনিক সেটা বাস্তবিকভাবে রূপ পায়। এখানেও গ্রামগুলো আস্তে আস্তে বনাঞ্চলে গড়ে উঠতেছে। এই উপন্যাসটা একটা বাগান বাড়িকে নিয়ে লেখা, একসময় নানা ভৌতিক ঘটনার জন্ম নেয়, বিভিন্ন গরু ছাগল নিয়ে যায় ওই বাগান বাড়িতে। তো এভাবে আদৌ আমার এই উপন্যাস থেকে শুরু করে আমি একটা বাস্তবিক চিত্তাচ্ছরে আর এক সুন্দর গঠন পেয়ে গেলাম। এই প্লটগুলো কি আপনার মাথায় এমনিতেই আসে নাকি কিভাবে আসলে ভাবনার উদয় হয় একটু বলবেন? আসলে লেখকের ভাবনার কোনো সীমাবদ্ধতা নেই, গণ্ডি নেই। কারণ একজন লেখক কিন্তু সে মুক্ত ভুবনে বিচরণ করে, তার কোনো প্রতিবন্ধকতা নেই। এই বিশাল ভুবনে তার বিচরণ, লেখকের যেটা ভাবনা আসে সে একটা সময় তার প্রকাশ ঘটায়, এটাই বাস্তবিক। আপনি প্রথম দিকে আমাদেরকে বলছিলেন যে আপনি বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডও করেছেন, কারণ আপনি নিজে একসময় ভুক্তভোগী ছিলেন। আপনার পারিবারিক অর্থের টানাপোড়েনের কারণে আপনি পড়াশোনা করতে পারেননি। তো কি ধরনের সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে পরবর্তীতে আপনার সামর্থ্য অনুযায়ী জড়িয়েছেন আপনি? আমি ঈদের সময় ঈদ বস্ত্র দিই, যারা আমি ছিন্নমূল বস্তিবাসী মানুষ আছে, শীতের সময় শীত বস্ত্র দিই। পাশাপাশি যারা লেখাপড়া করতে পারেন, অনেক দরিদ্র মানুষ আছে, তাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য তাদের আর্থিক অনুদান, বই কিনে দিই অনেককে। একটা কথা না বললে নয়, আমি একটা বছর প্রচুর শীত পড়েছিল, এটা 9 সালের কথা হবে। তো আমি কিছু টাকা জমিয়েছিলাম যে শীত বস্ত্র দিব। সে বছর শীতে কয়েকজন লোক আমার এলাকায় মারাও যায়, আমাদের এলাকায়। তো আমি টাকাটা একজনের কাছে জমা রাখি, যে কোনো কারণে হোক টাকাটা হারিয়ে যায়, সে বলে যে টাকাটা পাচ্ছি না বা একটা মিসিং হয়ে গেছে। তো আমি আমার শ্বশুরবাড়ি থেকে একটা আশীর্বাদের চেন পেয়েছিলাম, ওটা আমি বিক্রি করে দিই। ওটা বিক্রি করে দিয়ে আমি শীত বস্ত্র কিনে নিয়ে আসি, এবং আমি এতেই তৃপ্ত, আমি শীত বস্ত্র দিই সে বছর। তো এরকম যে দেওয়ায় যে একটা তৃপ্তি আছে, দেওয়ার ভেতর যে অনেক কিছু পাওয়া যায়, এই উপলব্ধি বোধ যখন আসবে ভেতরে, তখন সে সবই দিতে চাবে গুজার করে। এই জীবন নিয়ে কোনো আক্ষেপ আছে? না, আমার কোনো হতাশা নেই, পাওয়ার আকাঙ্ক্ষা নেই, আমি দিতে চাই। না, কিন্তু থাকে না যে হয় না, মানুষের মনে হয় যে এই জীবনটাতে তো আসলে এরকম হওয়ার কথা না, ছিল, কিন্তু হতে পারলাম না। আমি ব্যক্তি জীবনে হতাশা আমাকে খুবই একটা আহত করে না, গ্রাস করে না। কারণ আমি যেটা চেয়েছি পেয়েছি, আমি যেটা ইচ্ছা করেছি যে আমি এটা করব, আমি করেছি যে কোনো মূল্যে। আমি অনেকের সহযোগিতাও পেয়েছি, না বললে না। আমি আমার কোনো কাজে কারো কাছে গেলে, কোনো বিষয়ে বললে আমাকে অনেকে হেল্প করেছে। একাডেমিক শিক্ষার বিষয়টা এটা আমাকে আহত করে সত্যিকার অর্থে, যে আসলে আমি যদি ভালো জায়গায় পড়াশোনা করতে পারতাম, তাহলে হয়তো দেশের জন্য, সমাজের জন্য আর বড় অবদান আরো রাখতে ভালো পারতাম। কিছু করতে পারতাম। এটা আমাকে মর্মাহত করে খুবই। প্রত্যেকটা মানুষই, মানে কোনো মানুষই আসলে সীমাবদ্ধতার ঊর্ধ্বে না। তো সীমাবদ্ধতাকে কে কতটা উতরে যেতে পারছে, সেটাই হচ্ছে আসলে কথা। তো সেই জায়গাটা থেকে আপনি আপনার সীমাবদ্ধতাকে উতরে আজকে এই অনুষ্ঠান পর্যন্ত এসেছেন, এটাকে আপনি কিভাবে দেখেন? এটাকে আমি অন্যভাবে, আমি আসার সময় বলেছি যে আপনাদের মাছরাঙা টেলিভিশন যে প্রোগ্রামটা করছে দীর্ঘদিন ধরে, তো আমরা সবাই এতটা বাণিজ্যিক হয়ে গেছি, মিডিয়াগুলো। আমি মিডিয়া কাজ করি, আমার ঘাড়ে পড়ে, সমস্যা নেই। আমরা বাণিজ্য ছাড়া আদৌ এর বাইরে একটা জগৎ আছে, চিন্তা করতে পারি না। আমাদের কিছু দায়বদ্ধতা আছে, সামাজিক দায়বদ্ধতা। তো এই দায়বদ্ধতার জায়গা থেকে আসলে আমরা করি না সবাই কাজ। তো এখানে আপনারা যেমন গুণী ব্যক্তি যারা দেশের আছে, আনাচে কানাচে প্রচার বিমুখ মানুষ, তাদের তুলে আনার যে একটা বড় দায়িত্ব, একটা গুরু দায়িত্ব পালন করছেন। তো এই জায়গাটা থেকে আজকে আমি এখানে কথা বলা, আমার সম্পর্কে অনেকে জানে না, হয়তো জানবে এর মাধ্যমে। তো এই জানা থেকে অনেকে অনুপ্রাণিত হবে যে না, আদৌ কিছু করা সম্ভব, ইচ্ছা থাকলে কিছু না কিছু দেওয়া সম্ভব মানুষকে, সমাজকে, জাতিকে। তো এর জন্য শুধু তার ইচ্ছা শক্তি, তার প্রচেষ্টা একসময় তাকে তার গন্তব্যে নিয়ে যায়। তো এই আপনাদের এই অনুষ্ঠান বা এই জাতীয় কার্যক্রম যদি চালু না থাকতো, বা আমরা সমাজে যদি সবাই শুধু বাণিজ্যিক হয়ে যাই, তাহলে হয়তো এই মানুষ তৈরি হবে না। যে যেখানে গুণীর কদর নেই সেখানে গুণী জন্মায় না, যে প্রবাদ বাক্যটি আছে। তো এটাই তো এখন অনেকটা বাস্তবতা, যে গুণী জন্মাবে কি করে? গুণী লোক, সমাজে যারা জ্ঞানী লোক, গুণী লোক, তাদের স্থান নেই, তারা কিন্তু রাইট। আমরাও খুবই সম্মানিত এবং আমরাও খুব অবাক হই প্রতিনিয়তই। প্রত্যেকটা সকালেই আমাদের জন্য অন্যরকম অভিজ্ঞতার দ্বার উন্মোচন করে দেয়। কারণ আপনি যেটা বলছিলেন সেটা সত্য। আমরা একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সমাজের পরিচিত জন, অপরিচিত জন, অনেক মানুষকে রাঙা সকালে পেয়েছি যারা নিজ আলোয় আলোকিত, তারা নিজেদের সীমাবদ্ধতাকে উতরে গেছেন।
তো আমরা খুব অবাক হয়েছি যে আপনি এরকম একটা জায়গাতে থেকেও অনন্য মানুষ হবার চেষ্টা করে গেছেন এবং নিজেকে সবার মধ্যে আলাদা করেছেন। অনেক ধন্যবাদ জানাই যে আপনি আপনার ব্যস্ত সময়ের কিছুটা সময় আজকে রাঙা সকালকে দিলেন এবং আপনার ভবিষ্যৎ জীবনের জন্য অনেক অনেক শুভকামনা থাকছে। আপনাদের জন্য শুভকামনা, ধন্যবাদ জানাই। জি।